ঈদে ঘরমুখ যাত্রীদের বাসের আগাম টিকিট বিক্রি শুরু শুক্রবার। অল্প দূরত্বের রাস্তায় থাকবে পর্যাপ্ত গাড়ি। আল্লাহর রহমতে 3 তারিখে টিকিটগুলো ছাড়বো। গাড়ি ঘোড়া যেগুলো আছে এর সাথে কিছু নতুন গাড়িও বহরে যোগ হবে। শর্ট ডিস্টেন্স রোড এই সকল ডিস্ট্রিক্টের প্যাসেঞ্জার হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা তাদের একটু কষ্ট করতে হবে, কিন্তু তারা যাইতে পারবে নিশ্চিত। ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 40টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত, আতঙ্কে বাস মালিকরা। ডাকাতি হয় তাহলে মামলা মোকদ্দমার কোনো শেষ নেই। এবার প্রাথমিকভাবে থানায় জিডি করতে হয়, আবার সেই আলামত হিসেবে গাড়ি অনেক সময় রেখে দেওয়া হয়। টহল জোরদারের পাশাপাশি সবসময় থাকবে পুলিশ ফোর্স। আমাদের রাস্তায় এখন এপিবিএন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অনেক মোতায়েন আছে। রোজার মাসে এবং ঈদের রাস্তায় ইনশাল্লাহ কোনো ডাকাতি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণমাধ্যমকে কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না সরকার, বললেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের নিরপেক্ষভাবে সমালোচনা করার পরামর্শ। নানা দুর্নীতিতে জড়িত থাকার পরও বাদ দেয়া হচ্ছে না অভিযুক্ত মন্ত্রীদের, মন্তব্য বেগম জিয়ার। কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি। এমপি পুত্র রনি লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজেই গুলি ছুড়েছে, অবশেষে গোয়েন্দা পুলিশের কাছে স্বীকারোক্তি। বর্ষায় পদ্মার ভাঙনে মূল সেতু নির্মাণ সহ অন্যান্য প্রকল্পের কাজে ধীর গতি। মৌসুম আমলে নিয়েই করা হয়েছে শিডিউল। অগ্রগতি প্রত্যাশার চেয়ে বেশি, দাবি সংশ্লিষ্টদের। এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচকে সামনে রেখে 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। দীর্ঘদিন পর ফিরলেন সোহাগ গাজী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমাধ্যমকে কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না সরকার। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সমালোচনা দৃষ্টি খুলে দেয়। নিরপেক্ষভাবে সমালোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ এবং চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আলোচিত ইফতার মাহফিলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংগঠনের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় তিনি বলেন, সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি করার প্রয়োজন হয়নি, নিজ তাগিদেই তাদের কল্যাণে কাজ করেছেন তিনি। সবসময় সাংবাদিকদের কল্যাণের দিকে চিন্তা করে, আর সাংবাদিকরা সবসময় আওয়ামী লীগের সমালোচনার কাছে বেশি করে। এটা হচ্ছে সমালোচনা ভালো, কারণ সেটা আমাদেরকেও দৃষ্টি খুলে দেয়। তবে আমি একটি অনুরোধ করবো, এই জঙ্গিবাদ, সন্ত্রাস, এর বিরুদ্ধে সবসময় একটু সোচ্চার থাকতে হবে। এর বিরুদ্ধে আরো সোচ্চার থেকে ধরনের সচেতনতা সৃষ্টি করবার জন্য আমি অনুরোধ জানাবো। বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য প্রতিহত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের সম্মানে আঘাত আসে এমন কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। চ্যালেঞ্জ দিয়েছিলাম পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করবো, আল্লাহ রহমতে সেটা করতে শুরু করেছি। কারণ বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ কোনোদিন কোনো ধরনের অসম্মানজনক কথা বলবে, এটা অনেকেই হয়তো সহ্য করতে পারে, তবে আমার এটা সহ্য হয় না। আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু একটা নীতিমালার ভিত্তিতে সবকিছুই চলতে হবে, যাতে করে সমাজ কোনো সময় কলুষিত না হয়, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আপনাদের কাছে আমরা নিরপেক্ষতা চাই, অন্য কিছু চাই না। সাংবাদিকদের আবাসিক সমস্যা সমাধানে তাদের জন্য পৃথক ফ্ল্যাট নির্মাণে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা বেতন কাঠামো করা যায় কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইলেকট্রনিক মাধ্যমে যারা কাজ করেন তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নানা দুর্নীতিতে জড়িত থাকার পরও বাদ দেওয়া হচ্ছে না অভিযুক্ত মন্ত্রীদের। সরকারি দলের লোকজনের অনিয়ম দুর্নীতির দায় 20 দলের উপর চাপিয়ে হয়রানি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় রাজধানীতে এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন তিনি।
20 দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ইফতার পার্টিতে বুধবার বিকেল 6:30টার পর যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সরকারের নানান কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বেগম জিয়া। বর্তমানে সরকার 20 দলের পিছনেই লেগে আছে। যত সব সন্ত্রাসী, গন্ডগোল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি সব কিছু তারা করছে, কিন্তু মামলা দিচ্ছে 20 দলের নেতা কর্মীদের নামে। মন্ত্রীদের নানান দুর্নীতি জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বেগম জিয়া। এই সরকার চুরি করছে, দুর্নীতি করছে, পচা গম নিয়ে এসছে, এই গমগুলিকে আটা বানিয়ে রিলিফে দিবে, টিআর কাবিখা এর কাজে এবং রিলিফের কাজে এইগুলি দেওয়া হবে। সাধারণ মানুষকে খাইয়ে এইভাবে মারছে। জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে পচা গম এনেছে, কিন্তু তারপরেও তারা মন্ত্রিত্বে বহাল রয়েছেন, তাদেরকে মন্ত্রিত্ব থেকে বিদায় দেওয়া হচ্ছে না। পুলিশ বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এসব বন্ধ করেন। এগুলো আপনাদের জন্য কোনো ভালো হবে না, ভবিষ্যতে আপনাদের জন্য বিরাট সমস্যা হয়ে দেখা দিতে পারে। জনগণ ধীরে ধীরে জেগে উঠছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বেগম খালেদা জিয়া বলেন, দুর্নীতিবাজদের কেউই রেহাই পাবে না। আর কিছুদিন পরে জনগণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকাতে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এমপি পুত্র বখতিয়ার আলম রনি তার লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজেই গুলি ছুড়েছেন। অবশেষে গোয়েন্দা পুলিশের কাছে এ কথা স্বীকার করেছেন রনি। সকালে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, চতুর্থ দফার রিমান্ড শেষে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর ইস্কাটনে দুজনকে গুলি করে হত্যার অভিযোগে সাংসদ পুত্র বখতিয়ার আলম রনিকে 4 দফায় মোট 14 দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। সবশেষ 30 জুন চতুর্থ দফায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। গোয়েন্দা কর্মকর্তা জানান, শেষ দফা রিমান্ডে নিজের পিস্তল থেকে গুলি ছোড়ার কথা স্বীকার করেছে বখতিয়ার আলম রনি। এছাড়া সিআইডির ব্যালিস্টিক পরীক্ষায়ও গুলি ছোড়ার প্রমাণ মিলেছে। যেহেতু এটি রনির পিস্তল, তার নামে এই লাইসেন্স, এবং এই অস্ত্র অন্য কারো কাছে ছিল সেটি সে বলছে না, তার কাছেই ছিল, এবং সে গুলি করেছে সেটিও আমাদের কাছে স্বীকার করেছে যে সে গুলি করেছে। তবে তার বক্তব্য যে সে ফাঁকা গুলি করেছে, কিন্তু সাক্ষীরা বলেছে, প্রত্যক্ষদর্শী যারা সাক্ষী তারা বলেছে যে মানে গ্লাস নামানো ছিল, সমান্তরালে সে গুলি করেছে। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, রনি তাদের কাছে হত্যার দায় স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে এখনো রাজি হয়নি। তবে জবানবন্দি না দিলেও মামলা প্রমাণে কোনো সমস্যা হবে না বলে দাবি তার। সে 161 না করলেও এই মানে অপরাধ প্রমাণে বিজ্ঞ আদালতে অপরাধ প্রমাণের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ আমরা যে সমস্ত বস্তুগত আলামত যেগুলো উদ্ধার করেছি, অর্থাৎ অস্ত্র, তারপরে গুলির যে ভিকটিমের শরীরে গুলি, তো এগুলো ব্যালিস্টিক রিপোর্ট পাওয়া গেছে, এবং অন্যান্য সব তথ্যচিত্র, ভিডিও, সাক্ষীরা, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের যে জবানবন্দি, বিজ্ঞ আদালতে দেওয়া জবানবন্দি, সবকিছু পর্যালোচনা করে বলা যায় যে মামলাটি পর্যাপ্ত সংখ্যক সাক্ষ্য প্রমাণ সেগুলো সংগৃহীত হয়েছে। গত 13 এপ্রিল গভীর রাতে ইস্কাটন এলাকায় যানজটে পড়লে এলোপাতারি গুলি ছোড়েন রনি। এতে মারা যান 2 জন। ঘটনার প্রায় 2 মাস পর রনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ যাত্রীদের বাসের আগাম টিকিট শুক্রবার থেকে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানী গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী কাউন্টার থেকে দেয়া হবে এসব টিকিট। আর এবারই প্রথম মহাখালী টার্মিনাল থেকে 4 জেলার যাত্রীদের জন্য টিকিট ছাড়া হচ্ছে। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। গাবতলী, শ্যামলী ও কল্যাণপুরের বড় বড় পরিবহন কাউন্টারগুলোর প্রস্তুতি অগ্রিম টিকিট ছাড়ার জন্য। কয়েকদিন আগে থেকেই ব্যানারটা নিয়ে তারা জানিয়ে দিচ্ছেন তারিখ ও স্থান সহ অন্যান্য বিষয়ে। এবারও মূল টার্মিনালের ভিড় এড়াতে বেশ কয়েকটি জায়গা থেকে আলাদাভাবে টিকিট দেওয়ার ব্যবস্থা করেছেন বলে দাবি সংশ্লিষ্টদের। আমরা আশা করি আল্লাহর রহমতে 3 তারিখে টিকিটগুলো ছাড়বো। গাড়ি ঘোড়া যেগুলো আছে এর সাথে কিছু নতুন গাড়িও বহরে যোগ হবে। গাড়িতে আমাদের 40টা সিট বা 36টা সিট, আমার গাড়িতে 36টাই যাবে, এখানে একটা লোক দাঁড়িয়ে যাবে না। বিগত সময়ে মহাখালীর কোনো কাউন্টার থেকে আগে ভাগে টিকিট দেয়া না হলেও অগ্রিম টিকিট এবারই প্রথম ছাড়া হবে। রংপুর, সিলেট, রাজশাহী ও বগুড়া রুটের যাত্রীরা এই টিকিট নিতে পারবেন 12 জুলাই থেকে। এছাড়া সায়েদাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান ও নয়াবাজার থেকে স্বল্প দূরত্বের রুটের জন্য অগ্রিম টিকিট না থাকলেও পর্যাপ্ত সংখ্যক গাড়ি সরবরাহের দাবি মালিকদের। 12 জুলাই থেকে আমরা
এই সকল দূরপাল্লার রোডে অগ্রিম টিকিট বিক্রি করব। শর্ট ডিস্টেন্স রোড যেমন ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিং, এই সকল ডিস্ট্রিক্টের প্যাসেঞ্জার যদি 50,000 টার্মিনালে অতিরিক্ত যাত্রী এসে যায়, হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা তাদের একটু কষ্ট করতে হবে, কিন্তু তারা যাইতে পারবে নিশ্চিত। অন্যদিকে সবগুলো কাউন্টার এবং নিজস্ব ডিপোতে চলছে বাসগুলোর বিভিন্ন প্রস্তুতির কাজ। প্রতিটি গাড়ির আসন সংখ্যা নির্ধারণ সহ ফিটনেস তৈরিতে চলছে এসব কার্যক্রম। সবকিছু কমপ্লিট করতেছে, গাড়ি বডি, গাড়ির ইঞ্জিন, মানে এভরিথিং নিচে উপরে সব কমপ্লিট করতেছে। বাস মালিকরা জানান একজন যাত্রী সর্বোচ্চ 3টি করে টিকিট নিতে পারবেন, আর নির্ধারিত তারিখে ভোর 5:30 থেকে টিকিট বিক্রি শুরু হবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাসে ডাকাতির মতো ঘটনা ঘটতে পারে এ ধরনের 40টি পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ। বাসে যাত্রী বেশে উঠে ডাকাতি শেষে এসব পয়েন্টে নেমে পড়ার পাশাপাশি ব্যারিকেড দিয়েও ডাকাতির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা পর্যন্ত ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে 30টি। এসব পয়েন্টে দিনের বেলায় টহল জোরদারের পাশাপাশি রাতে সার্বক্ষণিক 5 জন করে পুলিশ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। স্বাভাবিক সময়ে এই রুটে প্রতিদিন 50,000 গাড়ি চলাচল করে, আর ঈদের সময় তা 80,000 পেরিয়ে যায়। একইভাবে ব্যস্ত থাকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কও। এর মাঝে ঈদের আগে অধিকাংশ যাত্রীবাহী বাস চলাচল করে রাতের বেলায়, ফলে বেড়ে যায় এসব যাত্রীবাহী বাসে ডাকাতি সহ নানা অপরাধের ঝুঁকি। এই অবস্থায় গুরুত্বপূর্ণ দুটি মহাসড়কে 40টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকিপূর্ণ যেগুলো আমরা চিহ্নিত করেছি সেগুলা কয়েকটা বিষয়ের উপরে। এর আগে এই সমস্ত জায়গায় এই পরিবহন থেকে বা যাত্রীবাহী বাস আটকিয়ে ডাকাতি, ছিনতাই এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পর্যন্ত 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এর মধ্যে শুধুমাত্র কুমিল্লা অংশে রয়েছে সবচেয়ে বেশি 12টি পয়েন্ট। এছাড়া ফেনী অংশে 9টি এবং চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই অংশে রয়েছে 6টি পয়েন্ট। এর বাইরে চট্টগ্রাম কক্সবাজার রুটে রয়েছে 60টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট। আমাদের রাস্তায় এখন এপিবিএন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অনেক মোতায়েন আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসন্ন যে রোজার মাস এবং ঈদের রাস্তায় ইনশাল্লাহ কোনো ডাকাতি হবে না। এক্ষেত্রে পরিবহন মালিক এবং কাউন্টার ম্যানেজাররা বলছেন ঈদের সময় ডাকাতি সহ নানা অপ্রীতিকর ঘটনার কারণে তাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। ডাকাতি হয় তাহলে মামলা মোকদ্দমার কোনো শেষ নেই। আমার প্রাথমিকভাবে থানায় জিডি করতে হয়, আবার সেই আলামত হিসেবে গাড়ি অনেক সময় রেখে দেওয়া হয়। প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া উচিত, আর এখন যে চেকপোস্টগুলো আছে এগুলো চেকপোস্ট বাড়ানো উচিত। চট্টগ্রাম থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 64টি রুটে এবং কক্সবাজারের 10টি রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় আরো থাকছে বাড়ি ভাড়া নির্ধারণে 7 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের। গণশুনানি শেষে অঞ্চল ভিত্তিক ভাড়া নির্ধারণের সুপারিশ। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে বর্ষা মৌসুমে সেতুর কাজের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট। বর্ষায় পদ্মার প্রবল স্রোতে ভাঙছে নদীর দুকুল। এতে মূল সেতু নির্মাণ সহ পদ্মা সেতুর অন্যান্য প্রকল্পে কিছুটা ধীর গতি নেমে এসেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত কাজের অগ্রগতি প্রত্যাশার চেয়ে বেশি, তাই কাজের গতিতে প্রভাব ফেলতে পারবে না বর্ষা মৌসুম। এছাড়া বৃষ্টির কথা বিবেচনায় রেখেই 2018 সালের মধ্যে কাজের চূড়ান্ত শিডিউল নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। সেতু এলাকা ঘুরে এসে সাইফুল ইসলামের ক্যামেরায় এহসান জুলের রিপোর্ট। আষাঢ়ের প্রবল বর্ষণ আর নদীতে তীব্র স্রোত, ঢেউ ভাঙছে কূলে, প্রতি মুহূর্তেই পার ভাঙার শঙ্কা। গত মাসের মাঝামাঝি সময় মাওয়ায় চীনা কোম্পানির ওয়ার্কশপের পাশেই ভেঙে পড়ে প্রায় 150 মিটার এলাকা। নদী গর্ভে হারায় এখানকার স্থাপনা সহ বেশ কিছু যন্ত্রপাতি। আগে থেকে নদী শাসনের কার্যক্রম চালিয়েও রোধ করা যাচ্ছে না প্রাকৃতিক এই ভাঙন, ফলে পদ্মায় মূল সেতু নির্মাণ কাজে ধীর গতির আশঙ্কা।
পুরো বর্ষা মৌসুম জুড়েই তাই ভাঙন কবলিত এলাকাগুলোয় ফেলা হচ্ছে বালুর বস্তা। নদীর পাড়ে কর্মব্যস্ত কর্মীরা, তাদের কাজেও মাঝে মাঝে ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি। তবে কর্মকর্তারা বলছেন কাজের অগ্রগতিতে বর্ষাকে ঠিক হুমকি বলে মনে করছেন না তারা। শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে এবং যথাসময়ে কাজ শেষ হবে ইনশাল্লাহ, কাজের কোনো সমস্যা নেই। বর্ষাটা কি কোনো রকম ঠেট মনে করেন? না, বর্ষা কাজের কোনো ক্ষতি করবে না, কারণ আমাদের এই যে কাজ সেটা বর্ষাতে কোনো সমস্যা নেই। তবে মূল সেতু ছাড়া সার্ভিস এরিয়া নির্মাণ এবং নদী শাসন কাজে কিছুটা ধীরগতির আশঙ্কা সংশ্লিষ্টদের। যদিও তারা বলছেন বর্ষায় এই ধীরগতিকে আমলে নিয়েই কাজের শিডিউল চূড়ান্ত করা হয়েছে। বিল্ডিং এর কাজ বর্ষায় এফেক্ট করছে না, শুধুমাত্র মাটি ফিলিং এর কাজটাই বর্ষার সময় অসুবিধা হয়। অবশ্যই কনস্ট্রাকশন কাজের একটা ব্যাঘাত হবে, তো ব্যাঘাতটা ধরে নিয়েই কিন্তু প্ল্যানিং শুরুতে যখন প্ল্যান করা হয় ইট উইল টেক দিস মাচ অফ টাইম, সেই স্প্যানটা কিন্তু ওই সব কিছু অ্যাবনর্মালিটিস ইন টার্মস অফ টাইম যা কিছু আসতে পারে সেগুলো ক্যালকুলেট করে নিয়েই টোটাল টাইমটা হিসাব করা হয়। সেতু বিভাগ জানিয়েছে মূল সেতুর কাজ জুন মাসে যেখানে 9.49% হওয়ার কথা, সেখানে এখন পর্যন্ত কাজ এগিয়ে রয়েছে 11.62%। বর্ষায় নদীতে তীব্র স্রোত আর নদীর দুকুলে ভাঙন কিছুটা হলেও ব্যাঘাত ঘটাচ্ছে মূল সেতু নির্মাণ কাজে। যদিও নির্মাণ কাজ শুরু হওয়ার পর প্রথম বছরের বর্ষার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী বছরের বর্ষাগুলোতে নিজেদের করণীয় ঠিক করে নেওয়ার ব্যাপারে আশাবাদী নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকাকে সুন্দর নগরী গড়ে তুলতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। সন্ধ্যায় জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন তিনি। এ সময় এরশাদ আরো বলেন, দেশের সর্বত্র এখন ঘুষের মহোৎসব চলছে। প্রশাসন বিকেন্দ্রীক করে ঢাকার বাইরে জায়গায় বাংলাকে নিতে হবে। ঢাকার বাইরে যে বাংলাদেশ না নেওয়া যায়, এই ঢাকা নগর একদিন স্থগিত হয়ে যায়, মানুষ চলতে পারবে না। এই জন্য প্রাদেশিক সরকার কথা বারবার বলছি আমি, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, গণতান্ত্রিক সরকারের অভিনব পন্থা। ঘুষ না দিলে চাকরি হয় না, একটা পিয়নের চাকরি ঘুষ দিতে হয়, একটা কনস্টেবলের চাকরি ঘুষ দিতে হয়, সব জায়গায় ঘুষ দিতে হয়। ঘুষের মহোৎসব, প্রশাসনের সেই যোগ্যতা নেই যাতে করে বন্ধ করতে পারে। ব্রাজিল থেকে আমদানি করা গম খাবার উপযোগী কিনা তা জানতে হাইকোর্টের কারণ দর্শানোর জবাব খাদ্য অধিদপ্তর যথাযথ আইন প্রক্রিয়া অনুসরণ করেই দেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর সেডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতীয় খাদ্যনীতি পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক মনিটরিং রিপোর্ট 2015 এর প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ইউএসএইড ও জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ফাও এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আফ্রিকা ও অন্যান্য দেশেও এখন চাল রপ্তানির জন্য বাজার খোঁজা হচ্ছে। এছাড়া গত 1 ফেব্রুয়ারি থেকেও নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করেছে সরকার। অনুষ্ঠান শেষে ব্রাজিল থেকে আমদানি করা গমের বিষয়ে মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান খাদ্যমন্ত্রী। হাইকোর্ট যথাযথভাবে অনুধাবন করতে পেরেছেন বিষয়টি খাদ্য অধিদপ্তরের, যার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য এবং সকল রিপোর্ট অনেক সংখ্যাগত সব দাখিল করে প্রতিবেদন দাখিল করার জন্য, এবং তারিখও রেখেছেন আগামী 5 তারিখ। আমি বিশ্বাস করি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের নির্দেশ পালন করবেন এবং এটা এক সাব জুডিস ম্যাটার, এর বেশি আমি কিছু বলবো না। বাড়ি ভাড়া নির্ধারণ এবং নিয়ন্ত্রণে 7 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যে কমিশন 6 মাসের মধ্যে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সঙ্গে সমন্বয় করে এলাকা ভিত্তিক একটি মানসম্মত ভাড়া নির্ধারণ করে সরকারকে সুপারিশ করবে। বাড়ি ভাড়া নিয়ে 2010 সালে করা এই রিটের রায়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন। রায়ে সব নাগরিকদের আবাসন সমস্যার সমাধানে রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে আবাসন খাতকে কালোবাজারিদের হাত থেকে রক্ষার কার্যকর আইন প্রণয়নে সরকারকে পরামর্শ দিয়েছেন আদালত। আফজাল হোসেনের রিপোর্ট।
পরিসংখ্যান বলছে ঢাকা শহরের ৭০ থেকে ৮০% মানুষ ভাড়াটিয়া। তাই বিপুল সংখ্যক এই ভাড়াটিয়ার স্বার্থ সংরক্ষণ এবং বাড়িওয়ালাদের সাথে সমন্বয় সাধন করে বাড়ি ভাড়া নির্ধারণে প্রণয়ন করা হয় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১। তবে আইন থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে এই আইন কার্যকর করা সম্ভব হয় না। ফলে প্রতি বছর নানা অজুহাতে বাড়ি ভাড়া বাড়াচ্ছেন বাড়ির মালিকরা। বুধবার বাড়ি ভাড়া সংক্রান্ত ২০১০ সালের করা এক রিটের রায়ে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অকার্যকর ও অগ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সাথে এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণে ৭ সদস্যের কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ৬ মাসের মধ্যে যে কমিশন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সাথে সমন্বয় করে একটি মানসম্মত ভাড়া নির্ধারণ করে সরকারকে সুপারিশ করবে। আগামী ৬ মাসের মধ্যে বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই ব্যাপারে রিকমেন্ডেশন দেওয়ার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন। আদালত আশা করছে যে এই রিকমেন্ডেশনগুলো দেওয়ার পরে এই আইনটাকে যুগোপযোগী করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন ভাড়াটিয়ারা, তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাড়ির মালিকরা। শহরের পজিশন বুঝে, যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু বুঝে মানে প্রতিটা এলাকা একই রকম ভাড়া হওয়া উচিত। বিদ্যুতের বিল, পানি, গ্যাস এইগুলি তো আমাকে দিতে হয়, সেইগুলি প্রতি হয়তো দেখা যায় বছর ৬ মাস পর বিল বাড়াচ্ছে, তখন আমি কি করে এগুলি মেনটেন করবো? সবকিছুর উপর সমন্বয় করে যদি আমার সরকার করে তাহলে হয়তো ভালো হবে। একই বাজারে বাজার করি বাড়িওয়ালা, এবং আমি দেখা যায় যে আসলে আমার বাড়ি ভাড়া দিয়ে স্বল্প আয়ের বেতনে আর কিছু থাকে না। এছাড়া বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়া ও বাড়িওয়ালা বিরোধে জড়ালে তা অগ্রাধিকার ভিত্তিতে নিরসনে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে সরকার চাইলে এলাকা ভিত্তিক ভাড়া নিয়ন্ত্রক নিয়োগ দিতে পারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নাশকতা পরিহার করে সংবিধান মেনে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে দৃঢ় করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে 10 দিনের জামদানি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় মন্ত্রী বলেন, বিএনপির হরতাল কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। হরতালের নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা হয় বলেও অভিযোগ করেন তিনি। এখানে হরতাল হয় না, অথচ মানুষ হত্যা হয়। এই অধিকার তারা চায়, এই গণতান্ত্রিক অধিকার কোন দেশ, কোন দিন, কোন সুসভ্য সমাজ দিতে পারে না। যে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলছে, সেখানে অবশ্যই যখন সাংবিধানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হবে, এবং সেই প্রক্রিয়া সবাইকে আমি আহ্বান জানাই শরীক হওয়ার জন্য। আগামী ৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত ১৭ দিন ব্যাপী ভারতের অভ্যন্তরে ৫১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহলে চূড়ান্ত জনগণনা চলবে। সেই সঙ্গে ছিটমহলবাসীর মধ্যে কারা কোন দেশের নাগরিক হিসেবে থাকতে চান সে বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করবে দুই দেশের যৌথ প্রতিনিধি দল। তালিকা চূড়ান্তের পর ৩১ জুলাইয়ের মধ্যে সব ছিটমহলবাসীকে পুনর্বাসনের ব্যবস্থা করবে ভারত এবং বাংলাদেশ সরকার। মঙ্গলবার ভারতের কোচবিহার জেলা প্রশাসন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত এক জরুরি বৈঠক করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে কোচবিহার জেলার দিনহাটা, মাথাভাঙা এবং মেখলিগঞ্জের 3টি অস্থায়ী ক্যাম্পে বাংলাদেশ থেকে আসা ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের রাখা, তাদের বায়োমেট্রিক ছবি, আঙুলের ছাপ রাখার কাজ সীমান্তেই সম্পন্ন করার ব্যবস্থা করা। ভারতে অবিরাম বৃষ্টিতে বড়সড় ধস নেমেছে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে। পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জন। মঙ্গলবার রাত থেকে প্রবল বর্ষণে কালিম্পং, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং সহ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বহু বাড়িঘর পাহাড় ধসে চাপা পড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। পাহাড় ধসে চাপা পড়া ঘরবাড়ির নিচে অনেক মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়কে ধস নামায় বিচ্ছিন্ন রয়েছে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যোগাযোগ। এদিকে বৃষ্টি না কমায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা। প্রবল বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে এবং নতুন করে ধস নামতে পারে বলেও সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-20 ম্যাচকে সামনে রেখে 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন স্পিনার সোহাগ গাজী। ইনজুরির কারণে স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরের মাঠে দুর্দান্ত সময় পার করা টাইগাররা একটি চমক রেখেই ঘোষণা করেছে দল, যেখানে অধিনায়ক মাশরাফিকে সাহায্য করবেন সহ অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর প্রোটিয়াদের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করে স্কোয়াডে রাখা হয়েছে 3 জন বিশেষজ্ঞ স্পিনার। অবৈধ বোলিং অ্যাকশন সূত্রে আবারও দলে ফিরলেন বেশ কয়েকটি সিরিজ পর টাইগার স্কোয়াডে ডাক পাওয়া স্পিনার সোহাগ গাজী। এছাড়াও টি-20 অভিষেকের অপেক্ষায় রয়েছেন জুবায়ের হোসেন লিখন। টাইগার স্কোয়াডের অন্যান্য সদস্যরা হলেন তামিম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রুমান, নাসির হোসেন, রুবেল হোসেন, জুবায়ের লিখন, রনি তালুকদার, লিটন দাস, আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান। এদিকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে বুধবার অনুশীলন করেছে দক্ষিণ আফ্রিকা। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন প্রোটিয়ারা। বাংলাদেশের সঙ্গে দুটি টি-20, 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলতে গত মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আর বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে বুধবার সকালেই অনুশীলন শুরু করেন প্রোটিয়ারা। ডিভিলিয়ার্স, ডুপ্লেসিস নেটে দীর্ঘ সময় কাটান উইকেটের চরিত্র বুঝতে। আর টাইগারদের সদ্য আবিষ্কার মুস্তাফিজুরকে ভালোভাবে মোকাবেলা করতেই কিনা প্রোটিয়া ব্যাটসম্যানরা একটু বেশি সময় কাটান পেস বোলারদের সঙ্গে। যদিও বরাবরই স্পিনে দুর্বল এমন রটনা রয়েছে প্রোটিয়া ব্যাটসম্যানদের ঘিরে, তবুও ভারতের বিপক্ষে টাইগার পেসারদের সফলতার কারণেই হয়তো পেসারদের নিয়ে একটু বাড়তি পরিকল্পনা আছেন প্রোটিয়ারা। রাত 11টার সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গণমাধ্যমকে কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না সরকার, বললেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ সমালোচনা করার পরামর্শ। নানা দুর্নীতিতে জড়িত থাকার পরও বাদ দেয়া হচ্ছে না অভিযুক্ত মন্ত্রীদের, মন্তব্য বেগম জিয়ার। কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি। এমপি পুত্র রনি লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজেই গুলি ছুড়েছে, অবশেষে গোয়েন্দা পুলিশের কাছে স্বীকারোক্তি। ঈদে ঘরমুখ যাত্রীদের বাসের আগাম টিকিট বিক্রি শুরু শুক্রবার। মহাসড়কের নিরাপত্তায় টহল জোরদারের পাশাপাশি থাকছে সার্বক্ষণিক পুলিশ ফোর্স। এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচ সামনে রেখে 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। দীর্ঘদিন পর দলে ফিরলেন সোহাগ গাজী। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।